একবার ভেবে দেখুন তো, আপনার পরিবারের কেউ যখন হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন কিছু মানুষ এসি ঘরে বসে সিদ্ধান্ত নিচ্ছে আপনার ওই স্বজনের চিকিৎসার ডেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হবে কি না। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ঠিক এমনটাই ঘটেছে বছরের পর বছর ধরে। রাজ্যের মানুষের স্বাস্থ্যের চেয়ে, মানুষের জীবনের চেয়েও রাজনৈতিক ইগো কি অনেক বড় হয়ে গিয়েছিল? আজ আমরা কোনো চটকদার গল্প বলবো না, আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন একটি সাংবাদিক সম্মেলনের, যা গত কয়েক দশকের রাজনৈতিক সমীকরণকে এক লহমায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি 23শে মে 2026-এর সেই লাইভ প্রেস কনফারেন্সের, যেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের হেলথ সেক্টর নিয়ে এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুনলে আপনি চমকে যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে যে মেগা প্ল্যান আর রোড ম্যাপের কথা বলা হয়েছে, তা কি সত্যি বাংলার স্বাস্থ্য ব্যবস্থার একটা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে, নাকি এটা শুধুই আরও একটা রাজনৈতিক ব্লুপ্রিন্ট? চলুন কোনো পক্ষপাতিত্ব ছাড়া শুধু ফ্যাক্টস আর ডেটার উপর দাঁড়িয়ে আজ পুরো বিষয়টা পর্দা ফাঁস করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু রিয়েলিটি চেক আছে যা আপনার জানাটা ভীষণ জরুরি। প্রেস কনফারেন্সের প্রথম মিনিটেই সবথেকে বড় বোমাটা ফাটে, যখন প্রকাশ্যে বলা হয় একটা সময়ে রাজ্যের ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি চললেও সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ডেঙ্গুর আসল পরিসংখ্যান পর্যন্ত দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং এই অভিযোগ তুলেছেন এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তার স্বীকৃতি দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার একটা খুব সাধারণ কিন্তু লজিক্যাল প্রশ্ন: একটা স্টেট গভর্নমেন্ট কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রোগের ডেটা লুকোবে? আসুন এর পেছনের পলিটিক্যাল সাইকোলজি একটু ডিকোড করি। রাজনীতিতে একটা কথা আছে, ইফ ইউ হাইড দ্য ডেটা ইউ হাইড দ্য প্রবলেম। অর্থাৎ খাতা কলমে ডেঙ্গু না থাকলে সরকারের কোনো ব্যর্থতা নেই। বছরের পর বছর ধরে আমরা দেখেছি ডেঙ্গুকে অজানা জ্বর বা ভাইরাল ফিভার বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। রাজনৈতিক ইমেজ বাঁচানোর এই যে মরিয়া চেষ্টা, এতে ক্ষতিটা কার হলো? ক্ষতি হলো আমার আপনার মতো সাধারণ মানুষের। কিভাবে এই তথ্য গোপন করা সাধারণ মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তা একটা চেইন রিয়াকশন দেখুন। প্রথম স্টেপে রাজ্য কেন্দ্রকে আসল ডেটা দিল না। দ্বিতীয় স্টেপে ডেটা না থাকায় কেন্দ্র বুঝতেই পারল না রাজ্যের কত পরিমাণ টেস্টিং কিট, ব্লাড প্লেটলেট বা ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন। এরপরে লজিস্টিকের অভাবে গ্রাউন্ড জিরোতে থাকা হাসপাতালগুলো পঙ্গু হয়ে গেল। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষের মৃত্যু হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ভাষণে এমন একটা কথা বলেছেন যা যে কোনো সুস্থ গণতান্ত্রিক কাঠামোর জন্য রীতিমতো অ্যালার্মিং। তিনি বলেছেন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো দূর, আমলা, ডাক্তার এবং হেলথ সেক্টরের প্রশাসকদের মধ্যেও কথাবার্তা বা চিঠিপত্র আদান প্রদান প্রায় বন্ধ ছিল। একটু ভেবে দেখুন তো এই সিচুয়েশনটা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কেন্দ্রের হেলথ সেক্রেটারির ইমেলের কোনো রিপ্লাই দিচ্ছে না। পলিটিক্যাল বসের নির্দেশে ব্যুরোক্রেটদের মুখ বন্ধ, আর এর ফলে তৈরি হয়েছিল এক মারাত্মক নেগেটিভিটি। এই নেগেটিভিটির সবথেকে বড় ভুক্তভোগী কারা জানেন? ওই ফ্রন্ট লাইনের ডাক্তাররা, যারা চোখের সামনে পেশেন্টদের মরতে দেখছেন। আসল কারণটা জানেন, কিন্তু সিস্টেমের চাপে ডেথ সার্টিফিকেটে আসল কারণটা লিখতে ভয় পাচ্ছেন। একটা পুরো হেলথ ইকোসিস্টেমকে কিভাবে ইগোর লড়াইয়ে শ্বাসরোধ করে মারা হচ্ছিল, তার একটা ক্লাসিক উদাহরণ আমি আপনাদের দিলাম। এবার আসুন একটু ইকোনমিক এবং লিগ্যাল বিশ্লেষণে যাই। সংবিধান অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা বা হেলথ সেক্টর হলো একটি স্টেট সাবজেক্ট, অর্থাৎ রাজ্যের এখতিয়ারভুক্ত। রাজ্য সরকার যুক্তি দিতেই পারে যে আমার রাজ্যের স্বাস্থ্য আমি বুঝবো, কেন্দ্রের নাক গলানোর কি দরকার? শুনতে খুব ভালো লাগে, তাই তো? কিন্তু রিয়েলিটি চেক হলো, ভারতবর্ষের কোনো রাজ্য, সে যত বড়ই হোক না কেন, কেন্দ্রের ফান্ড এবং লজিস্টিক সাপোর্ট ছাড়া মহামারী মোকাবিলা বা বড় কোনো স্বাস্থ্য প্রকল্প চালাতে পারে না। ন্যাশনাল হেলথ মিশন এর মতো প্রকল্পে কেন্দ্র 60 থেকে 90% পর্যন্ত ফান্ডিং দেয়। যখন পলিটিক্যাল ইগোর লড়াই চরমে পৌঁছয়, তখন রাজ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খরচের হিসাব পাঠায় না, আর হিসেব না পেলে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী পরবর্তী ফান্ডের কিস্তি রিলিজ করে না। মাঝখান থেকে আটকে যায় হাসপাতাল তৈরির কাজ, বন্ধ হয়ে যায় ওষুধের সাপ্লাই। এই ফ্যাক্টটা আজ আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে, শুধু রাজনৈতিক জেদাজেদির কারণে বাংলার স্বাস্থ্য খাত গত কয়েক দশকে তার প্রাপ্য হাজার হাজার কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
পলিটিক্স মানুষকে বাঁচায় না, পলিটিক্স কখনো কখনো মানুষকে মারে, অন্তত ডেটা তো সেই কথাই বলছে। কিন্তু অন্ধকার রাত পেরোলেই তো সকাল হয়। প্রশ্ন হলো, এত বছরের এই ড্যামেজ, এত বড় একটা স্ট্রাকচারাল ফেলিওর, এটা কন্ট্রোল হবে কিভাবে? বর্তমান সরকার যে রোড ম্যাপের কথা বলেছে তা কি সত্যি এই ক্ষতের প্রলেপ হতে পারবে? চলুন এবার দেখি ড্যামেজ কন্ট্রোলের সেই মেগা প্ল্যানগুলো। এই ড্যামেজ কন্ট্রোলের প্রথম এবং সবথেকে বড় ব্রহ্মাস্ত্র হলো আয়ুষ্মান ভারত। এতদিন বাংলায় আমরা শুধু স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা শুনেছি, কিন্তু জুলাই মাস থেকে পুরো গেম চেঞ্জ হতে চলেছে। প্রায় 6 কোটিরও বেশি মানুষ যারা বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার, তাদের সরাসরি আয়ুষ্মান ভারতের ছাতার তলায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে। কিন্তু এখানেই একটা বড় ক্যাচ আছে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আগেও তো কার্ড ছিল, নতুন কার্ডে আমার কি এক্সট্রা লাভ? এটা কি শুধু নামের বদল, নাকি কাজেরও বদল হবে? আসুন এই লাভের অঙ্কটা একটু ডিপলি অ্যানালাইসিস করি। পশ্চিমবঙ্গের একটা বিশাল সংখ্যক মানুষ, প্রায় 1 কোটির কাছাকাছি, কর্মসূত্রে বা পড়াশোনার কারণে রাজ্যের বাইরে থাকেন। কেউ কেরালাতে কনস্ট্রাকশন সাইটে কাজ করেন, কেউ বেঙ্গালুরুতে আইটি সেক্টরে, কেউ বা দিল্লির সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছেন। এতদিন কি হতো, ধরুন কেরালার এরেনাকুলামে কাজ করা মালদহের কোনো শ্রমিকের হার্ট অ্যাটাক হলো, তার পকেটে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও ভেলোর বা বেঙ্গালুরু হাসপাতালে সেটা দেখিয়ে তিনি ক্যাশলেস চিকিৎসা পেতেন না, কারণ স্বাস্থ্যসাথীর ইমপ্লিমেন্টেশন এবং রিকগনিশন প্রধানত রাজ্যের গণ্ডির ভেতরেই সীমাবদ্ধ ছিল। চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে ওই পরিবারকে হয়তো গ্রামের ভিটেমাটি বিক্রি করতে হতো। কিন্তু এবার সিনারিওটা পুরো বদলে যাচ্ছে। আয়ুষ্মান ভারত হলো একটি সেন্ট্রাল স্কিম। এর অর্থ হলো পোর্টেবিলিটি, অর্থাৎ আপনার পকেটে আয়ুষ্মান কার্ড থাকলে আপনি ভারতের যে কোনো প্রান্তের প্যানেলভুক্ত হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন। এই 1 কোটি মানুষের কাছে এটা আক্ষরিক অর্থেই কিন্তু একটা গেম চেঞ্জার। শুধু তাই নয়, ইকোনমিক্যালিও ব্যাপারটা বুঝুন। রাজ্যের ওপর আর্থিক চাপ কমা, স্বাস্থ্যসাথী ছিল সম্পূর্ণ রাজ্য সরকারের ফান্ডের ওপর নির্ভরশীল। এত কোটি মানুষের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে রাজ্যের কোষাগারে টান পড়েছিল। অনেক বেসরকারি নার্সিংহোম টাকা বকেয়া থাকার অজুহাতে স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করত। আমরা সবাই এই নিউজের সাথে পরিচিত। এর আগেও আমরা মেনস্ট্রিম মিডিয়াতে স্বাস্থ্যসাথী কার্ড হসপিটালগুলো না নেওয়ার অভিযোগ প্রায় শুনেছি। কেন্দ্রীয় ফান্ডের সাপোর্ট, অর্থাৎ আয়ুষ্মান ভারত স্কিমে কেন্দ্র এবং রাজ্য 60:40 অনুপাতে খরচের ভার বহন করবেন। এর ফলে রাজ্যের ঘাড়ে একার আর্থিক চাপ কমবে এবং হাসপাতালগুলোর বকেয়া বিল দ্রুত ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বাড়বে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহতেই দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির, এইটা নিয়ে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে মন্ত্রী ও আধিকারিকদের স্তরে মেগা এগ্রিমেন্ট সাইন হতে চলেছে। এই আরোগ্য মন্দির কনসেপ্টটা কিন্তু একটা বড়সড় হসপিটাল নয়, এগুলো হলো আপগ্রেডেড হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। অর্থাৎ আপনার পাড়ায় স্বাস্থ্যকেন্দ্রেই আপনি প্রিভেন্টিভ চেক আপ, ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের ওষুধ পেয়ে যাবেন। যদি আমরা নিরপেক্ষভাবে বিচার করি, এই ইন্টিগ্রেশনটা বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একটা লজিক্যাল এবং ভীষণ প্রয়োজনীয় স্টেপ ছিল। পরিযায়ী শ্রমিকদের জন্য এর থেকে বড় স্পেশাল সিকিউরিটি আর কিছুই হতে পারে না। কিন্তু আপনাদের কি মনে হয়, রাজনৈতিক দড়ি টানাটানির জন্য এই ইন্টিগ্রেশনটা কি আরও অনেক আগে হওয়া উচিত ছিল না? সাধারণ মানুষ কেন এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত রাখা হলো? আপনাদের লজিক্যাল মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এরপর আমরা দেখব মহিলাদের স্বাস্থ্য নিয়ে সরকার কি মেগা প্ল্যান করেছে। এবার এমন একটা ডেটা আপনাদের দেব যা প্রতিটি বাবা মায়ের শোনা উচিত। ভারতবর্ষের প্রতি বছর হাজার হাজার মহিলা সার্ভাইকেল ক্যান্সারে আক্রান্ত হন। 2026 সালের ফেব্রুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী এর প্রতিরোধমূলক টিকাকরণ শুরু করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে এবার এর ইম্প্যাক্ট কতটা বিশাল হতে চলেছে জানেন কি? ভারত সরকার বাংলাকে 7 লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ দিচ্ছে। হ্যাঁ, 7 লক্ষ। আপনাদের 14 থেকে 15 বছর বয়সী কিশোরী বোনেদের এই ভ্যাকসিন দেওয়া হবে। আগামী 30 মে বিধাননগর মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে এর অফিসিয়াল লঞ্চ করতে চলেছেন। ফ্যাক্ট চেক করলে দেখা যায় অন্য অনেক রাজ্যে এই কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বাংলা এখানে কিছুটা পিছিয়ে ছিল, তবে বেটার লেট দেন নেভার। শুধু তাই নয়, একই দিন অর্থাৎ 30 মে কলকাতার একটি মেঘা টিবি মুক্ত ভারত ওয়ার্কশপ হতে চলেছে, যেখানে সদ্য নির্বাচিত সমস্ত বিধায়ক এবং লোকসভা ও রাজ্যসভার সংসদদের এক ছাদের তলায় আনা হচ্ছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বাস্থ্যের জন্য এই ধরনের ওয়ার্কশপ ডেটা বলছে একটি অত্যন্ত পজিটিভ পদক্ষেপ। স্বাস্থ্য প্রকল্প তো হলো, কিন্তু হসপিটাল কোথায়, বেড কোথায়, ডাক্তার কোথায়? এই জায়গাগুলোই নতুন সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মোকাবিলা
মোকাবিলায় যে রোড ম্যাপের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, তা যদি বাস্তবায়িত হয় তাহলে পরিকাঠামোর চেহারা পুরো বদলে যাবে। রাজ্যের 4টি প্রশাসনিক জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোল, এই 4টি জেলাগুলোতে এতদিন কোনো নিজস্ব মেডিকেল কলেজ ছিল না। কেন ছিল না সেটা একটা বড় রাজনৈতিক প্রশ্ন। তবে এখন জমি চিহ্নিত করে ভারত সরকারের কাছে দ্রুত প্রস্তাব পাঠানো হচ্ছে। আর সবথেকে বড় চমক, উত্তরবঙ্গের জন্য একটা নতুন এইমস। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের এই নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থের কোনো অভাব হবে না। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভলভমেন্ট। শুধু টাকা দিয়ে দায়িত্ব শেষ নয়, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ভারত সরকারের 3টি স্পেশাল টিম আসছে রাজ্যে। এরা একেবারে ব্লক স্তরে অর্থাৎ বিএমওইচ থেকে শুরু করে জেলা স্তর অর্থাৎ সিএমওইচ এবং স্পেশালিটি ডাক্তারদের ইন হাউস ট্রেনিং দেবে। অর্থাৎ শুধু বিল্ডিং বানানো নয়, কোয়ালিটি কন্ট্রোলের ওপরেও জোর দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যে ফ্যাক্টস এবং ডেটাগুলো নিয়ে আলোচনা করলাম তা কাগজে কলমে দেখতে একটা পারফেক্ট মাস্টারপিসের মতো লাগছে। কিন্তু এই রাজ্যের এই যৌথ উদ্যোগ বা কোঅপারেটিভ ফেভারিজম, এটাই তো যে কোনো সুস্থ গণতন্ত্রের আসল শর্ত, তাই না? অতীতের ডেটা লুকোনোর রাজনীতি থেকে বেরিয়ে এসে আজ যখন 6 কোটি মানুষের আয়ুষ্মান ভারত পাওয়ার কথা হচ্ছে, 7 লক্ষ কিশোরীর ক্যান্সার প্রতিরোধের কথা হচ্ছে, তখন আমরা বলতেই পারি যে এটা একটা যুগান্তরকারী পদক্ষেপ। কিন্তু বিশ্লেষক হিসেবে আমাদের বাস্তব মাটিতে পা রেখে কথা বলতে হবে। ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি, পলিসি পেপারে যত সুন্দর দেখায়, গ্রাউন্ড জিরোতে ইমপ্লিমেন্টের সময় ততটাই দুর্নীতি এবং লাল ফিতের ফাঁস তৈরি হয়। স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে এই বিপুল পরিমাণ ডেটা মাইগ্রেশন কতটা স্মুথ হবে? কোনো সাধারণ মানুষকে কি হয়রানির শিকার হতে হবে? সেন্ট্রাল টিম এবং রাজ্যের ব্যুরোক্রেসির মধ্যে আগের সেই ইগোর লড়াই কি সত্যি পুরোপুরি শেষ হয়ে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র সময়ই দেবে বা সময় দিতে পারবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই রোডম্যাপ যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় সত্যি একটা মহা বিপ্লব আসবে। আর যদি এটা ব্যুরোক্রেসির ফাইলে আটকে যায়, তবে এটা শুধুই আরও একটা রাজনৈতিক প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে। আপনাদের কি মনে হয়, নতুন সরকারের এই পদক্ষেপগুলো কি সত্যি গ্রাউন্ড লেভেলে কাজ করবে, নাকি শুধু পেপার ওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? নিচে কমেন্ট সেকশনে আপনাদের যুক্তিবাদী মতামত অবশ্যই জানাবেন। বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং শেয়ারটা তাদের সাথেই করুন যারা বাংলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর এই ধরনের ফ্যাক্ট বেসড অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের অধিকার নিয়ে সবসময় প্রশ্ন করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।